নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা হচ্ছে আমরা সাধারণত বেসিক ক্লাসটা করব এবং এই বাস্তব সংখ্যা অধ্যায়টি আমরা সম্পূর্ণ কমপ্লিট করতে হলে আমাকে কি কি বেসিকটুকু জানতে হবে, আজকের এই ক্লাসের মাধ্যমে আমি সকল বেসিক বিষয়টুকু আজকে আমি আলোচনা করব এবং তোমাদেরকে আমি সুন্দরভাবে এই বেসিকটুকু আমি বুঝিয়ে দিব। মনে রাখবা, এই অধ্যায়ের যতগুলো সৃজনশীল অঙ্ক আছে বা অনুশীলনী অঙ্ক, উদাহরণ বা কাজের অঙ্কগুলো আছে, সবগুলা যদি তুমি ভালোভাবে শিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে আগে বেসিক বিষয়টা তোমাকে জানতে হবে। তাহলে আজকের এই ক্লাসে বাস্তব সংখ্যার আমাদের প্রথম পর্ব এবং এই প্রথম পর্বে তোমাদেরকে আমি বেসিকটুকু একদম স্ট্রং করে দিব। তো সবাই মনোযোগ দাও। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কিন্তু অনেকগুলা ক্যাটাগরি ভাবে ভাগ করা আছে, আমরা তো এগুলা সবই জানবো। তার আগে আমাকে জানতে হবে বাস্তব সংখ্যা কি। হ্যাঁ, অবশ্যই আমাকে জানতে হবে আগে বাস্তব সংখ্যা কি। তো বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এটাই কিন্তু সংজ্ঞা দেওয়া, যে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব কথাটা দ্বারাই আমরা বুঝতে পারি বাস্তবে, বাস্তবে আমরা হিসাব নিকাশ বা গণনার ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো আমরা প্রয়োগ করি, দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করতে হয় বা যেই ক্ষেত্রে হোক না কেন যে ব্যবহার করা হয়, ওই সকল সংখ্যাকে আমরা কি বলি? বাস্তব সংখ্যা বলি। আর অবাস্তব সংখ্যা তোমরা তো বুঝোই, যেগুলো বাস্তবে কোনো অস্তিত্ব নাই। তাহলে আমরা জানলাম বাস্তব সংখ্যা হচ্ছে যেগুলো আমরা গণনার ক্ষেত্রে ব্যবহার করি, যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি ওইগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। এবং এই বাস্তব সংখ্যাকে দুই ক্যাটাগরিতে ভাগ করছে, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তো এখন বাস্তব সংখ্যাটা যদি তুমি একটু ডিফাইন করতে চাও, আমরা কিছু সংখ্যা ক্ষেত্রে ব্যবহার বলতে পারি। যেমন 0 কিন্তু আমরা গণনার ক্ষেত্রে ব্যবহার করি। তারপর হচ্ছে +-1, +-2, তারপর হচ্ছে +-3 ... এই যে আমরা সংখ্যাগুলো আছে এগুলা কিন্তু আমরা গণনার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি বা হিসাব নিকাশ ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি। তো এগুলাকে কি বলা হয়? বাস্তব। এগুলো আমরা বাস্তবে প্রয়োগ করি। তারপরে মনে করো কিছু রুটের মান, যেমন মনে করো √2, √3, তারপর হচ্ছে √5, √7, এইগুলা কি আমাদের বাস্তব সংখ্যা। তবে এগুলা বাস্তব সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যার ক্যাটাগরিতে পড়ে, আর এটা হচ্ছে মূলদ সংখ্যার ক্যাটাগরিতে পড়ে। তো এগুলো আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা বাস্তব সংখ্যাগুলো আমরা এগুলো একটু দেখি। তারপরে মনে করো কিছু ভগ্নাংশের ক্ষেত্রে মনে করো +-½ তারপরে মনে করো মনে করো 3/2, তারপর মনে করো +-4/3। এই যে আমরা সংখ্যাগুলো এখানে লিখছি এগুলোকে কি বলা হয়? বাস্তব সংখ্যা বলা হয়। তারপর আরো বিভিন্ন দশমিকের মান আছে, এদিকে লক্ষ্য রাখে। যেমন দশমিকের সংখ্যার ক্ষেত্রে 1.1.23 এটা একটা মূলদ, এটা একটা কি বাস্তব সংখ্যা, তবে এটা একটা মূলদ সংখ্যা। তো এটা হচ্ছে বাস্তব সংখ্যা। আরো আছে যেমন 0.415, এটা একটা বাস্তব সংখ্যা। তারপরে হচ্ছে মনে করে যে 1.133 এভাবে চলতেই থাকবে, এটাও একটা কি বাস্তব সংখ্যা। তো অর্থাৎ আমাদের ডে টু ডে লাইফে যেগুলো আমরা হিসাব নিকাশ করার জন্য যে সংখ্যা গণনাকারী যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি ওইগুলোকে আমরা কি বলতে পারি? বাস্তব সংখ্যা বলতে পারি। এত ঘুরায় পেঁচাইয়া বা এত কঠিন করে শেখার কোনো দরকার নাই। জাস্ট শুধু ক্লাসটা দেখো, একদম সহজভাবে সংক্ষেপে সুন্দরভাবে বুঝাই দিব। তো বাস্তব সংখ্যা আমরা কি এগুলা দেখলাম। এখন এই বাস্তব সংখ্যাকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। কেমন? একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যাটা কি এইটা আমরা একটু আগে জানি। মূলদ সংখ্যা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে অমূলদ সংখ্যাটা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। তো মূলদ সংখ্যাটা হচ্ছে যেগুলাকে আমরা φ/কিউ, কি বলছি? যেগুলাকে আমরা φ/কিউ আকারে, কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। φ/কিউ আকারে কোনো সংখ্যাকে কি বলা হয়? মূলদ সংখ্যা বলা হয়। এবং এখানে যে ফি আর কিউ আছে, এখানে যে ফি ও কিউ আছে এগুলা কি হবে? পূর্ণ সংখ্যা। কি হবে? পূর্ণ সংখ্যা। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিউ
নট ইকুয়াল টু 0 হবে। কি বললাম? কিউ নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ কিউ এর মান 0 হতে পারবে না। তার মানে মূলদ সংখ্যাগুলোকে আমরা ফি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। আর এখানে ফি আর কিউ হবে পূর্ণ সংখ্যা, আর কিউ ডাজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ এর মান 0 হতে পারবে না। কেন পারবে না? মনে করো আমি একটা ভগ্নাংশ দিলাম 6 দিলাম, আর নিচে কিউ এর মান দিলাম, কিউ এর মানটা আমি 0 দিলাম। এখন তুমি ক্যালকুলেটরে এটা হিসাব করো, দেখবা এখানে ম্যাথ এরর লেখা বা কোনো ফলাফলই আসবে না। তো এই জন্যই বলছে যে কিউ ডাজ নট ইকুয়াল টু 0, মানে কিউ এর মানটা 0 হতে পারবে না। তার মানে আমরা টোটাল জানতে পারলাম যে মূলদ সংখ্যাকে আমরা ফি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। এইটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করো। তো ফি বাই কিউ আকার প্রকাশ করে পারবো। মূলদ সংখ্যা সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এখানে অসংখ্য ক্যাটাগরি দেওয়া আছে মূলদ সংখ্যার ক্ষেত্রে। তো জাস্ট শুধু আমরা এইটুকু মনে রাখি যে মূলদ সংখ্যা মানে কি, যেটাকে আমরা ফি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এবং ফি ও কিউ পূর্ণ সংখ্যা, আর কিউ এর মানটা 0 হতে পারবে না। তো এইটা আমরা গেল, আমরা মূলদ সংখ্যা আমরা একটা সাইডে রেখে দেই। আমরা কিন্তু এই অধ্যায়টা কিন্তু মূলদ সংখ্যা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব বেশি অংশ। তো তারপর আমরা দেখি অমূলদ সংখ্যা বিষয়টা কি। তো অমূলদ সংখ্যার বিষয়টা হচ্ছে মূলদ সংখ্যার বিপরীত। যেমন মূলদ সংখ্যা ছিল যেটাকে আমরা ফি বাই কিউ আকারে কি করতে পারি, প্রকাশ করতে পারি। আর এখানে অমূলদ সংখ্যা হচ্ছে, আমি আবার বলি, অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ফি বাই কিউ আকারে, আবারও বলি, যে সংখ্যাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আগে ছিল ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ওইটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যেটাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেটাকে বলা হয় কি, অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? আর এই জায়গার মধ্যে সেম কাহিনী, যে এখানে ফি বাই কিউ কে আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে ফি ও কিউ, কি বললাম, ফি ইউ কিউ কি পূর্ণ সংখ্যা, কি পূর্ণ সংখ্যা। আর এখানে কিউ ডাজ নট ইকুয়াল টু 0, এখানে কিউর মান কি হতে পারবে না, 0 হতে পারবে না। সে সকল সংখ্যাকে কি বলা হয়, অমূলদ সংখ্যা বলা হয়। আমরা আরেকটা কথা বলতে পারি যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা, যেমন √2। এই √2 কোনো পূর্ণ বর্গমূল নয়। এখানে যে আমি √2টা লিখছি, এটা কিন্তু আমাদের কি নয়, পূর্ণবর্গ নয়। কি নয়, পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ মানে কি তোমাদেরকে আমি একটু বোঝাই। যেমন আমি একটা সংখ্যা লিখলাম, এখানে আমি √4 দিলাম, ক্যালকুলেটরটা হাতে নাও। এই √4 এর মান হচ্ছে 2, এটা হচ্ছে একটা কি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, আর এটার বর্গমূল কত, 2। আমি যদি আরেকটা লিখি √9, √9 এর বর্গমূল কত, 3 হবে। তাহলে এখানে 9 হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। কি বলছি, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় ওইরূপ সংখ্যা কি বলা হয়, অমূলদ সংখ্যা। কথাটা কি তোমরা বুঝতে পারছো? পূর্ণবর্গ মানে কি বুঝতে পারছো বিষয়টা? দেখো আমি আরেকটু ব্যাখ্যা দিই। যেমন আমি লিখলাম 1 গুণ, একই রকম সংখ্যা দুইবার গুণ করবা, 1 গুণ 1 সমান কত, 1। এই 1 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপর 2 গুণ 2 দাও সমান কত হবে, 4 হবে। এই 4ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4কে যদি আমরা রুট ওভার দেই আমরা কত পাবো, 2 পাবো। আচ্ছা, আবার যদি মনে করো আমি এই জায়গার মধ্যে যদি মনে করো 4 গুণ 4 দিই কত পাবো, 16 পাবো। এই 16 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটাকে যদি আমরা রুট দেই তাহলে আমরা কত পাবো, 4 পাবো। এখন পূর্ণবর্গ নয় কি, এইটা আমি একটু তোমাদেরকে দেখাই। পূর্ণবর্গ নয় মানে হচ্ছে, এখানে আমি যে √2 লিখছি, √2 এর মান কত আসে, তোমরা ক্যালকুলেটরটা হাতে নাও, ক্যালকুলেটরটা তোমরা হাতে নাও, √2 লেখা সমান দাও, √2 লেখা যে সমান দাও, আমরা ফলাফলটা পাবো 1.4141424243 ডট 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 এভাবে চলতেই থাকবে। এটা কিন্তু পূর্ণবর্গ নয়। আগে যেমন আমরা একটা সংখ্যা দিলাম, যেমন 4কে যদি আমরা রুট ওভার দেই তাহলে কত আসবে, 2 আসবে। এটা দেখো দশমিকের পরে কোনো মান নাই, দশমিকের পরে কোনো মান নাই বা চলবেই না একেবারে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এখানে আমাদের যে √4 আছে এটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু √2 যে আছে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা চলতেই থাকবে। যে মানগুলো চলতেই থাকবে, শেষ নাই, ওইটা কি আমরা কি বলি, অমূলদ সংখ্যা বলি। অনেক শিক্ষার্থীরা এটা মাথার মধ্যে এমন ভাবে মানে
বিষয়টা জটিলতা সৃষ্টি করে মাথার মধ্যে, যে মূলদ আর অমূলদের মধ্যে তারা কি পেঁচ লাগাই দেয়। কেন? এখানে পেঁচ লাগানোর কি আছে? পেঁচ লাগানোর কি আছে? অমূলদ মানেই হচ্ছে পূর্ণবর্গ নয়। যেমন আমি এখানে লিখলাম √2 লিখলাম, √3 লিখলাম, √5 লিখলাম, √7 লিখলাম। এগুলো লিখে তুমি সমান দাও, দেখবা দশমিকের পরে মান চলতেই থাকবে। এই √5 লিখে সমান দাও, মান চলতেই থাকবে। √7 লিখে সমান দাও, মান চলতেই থাকবে। এই জন্য এগুলাকে কি বলা হয় না? পূর্ণবর্গ সংখ্যা বলা হয় না। যেহেতু পূর্ণবর্গ নয়, এই জন্য এগুলাকে অমূলদ সংখ্যা বলা হয়। তো আমরা বাস্তব ক্ষেত্রে উদাহরণ দিয়ে আমরা অনেক অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বা কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা আমরা এগুলো সবগুলোই আমরা A to Z আলোচনা করব। তবে আজকে জাস্ট শুধু ওইটুকুই তোমরা শিখে নাও, এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে বেসিক ক্লাসটুকু, যে মূলদ কি অমূলদ কি, কোনগুলা মূলদ সংখ্যা কোনগুলো অমূলদ সংখ্যা, এগুলো তোমরা শিখে নাও। তাহলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মূলদ, আমরা দেখলাম মূলদগুলা। তারপর অমূলদ কি? যেগুলাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। কিউ পূর্ণ সংখ্যা হবে, কিউ ডাজ নট ইকুয়াল টু 0 হবে, তবে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় মানে কি? যেমন √2, √3, √5 এগুলা পূর্ণবর্গ নয়। বুঝতে পারছো? আর কি বুঝাবো, আর কি বলবো, অনেকগুলোই বললাম কথা। তো আশা করি তোমরা মূলদ আর অমূলদ কি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা মূলদ সংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মূলদ সংখ্যা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে চলো এখন আমরা শিখবো হচ্ছে মূলদ সংখ্যার ক্যাটাগরি। তো মূলদ সংখ্যার ক্যাটাগরি হচ্ছে দুইটা। কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। তো আমরা সর্বপ্রথম পূর্ণ সংখ্যা বিষয়টা কি আমরা কি জানি? পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য সহ, কি বললাম? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বলি। যেমন 0 +-1, তারপর হচ্ছে +-2, +-3, এই যেগুলো আছে এগুলাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এটাকে কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি। যেমন মধ্যে এখানে থাকবে হচ্ছে মাইনাসের সংখ্যা, এই পাশে থাকবে ডান দিকে থাকবে হচ্ছে প্লাসের সংখ্যা, ডান দিকে থাকবে কি প্লাসের সংখ্যা, আর বাম দিকে থাকবে হচ্ছে কি মাইনাসের সংখ্যা। বাম দিকে কি থাকবে? মাইনাসের সংখ্যা। মধ্যেখানে থাকবে হচ্ছে 0 থাকবে, বাম দিকে থাকবে ধনাত্মক সংখ্যা, ডান দিকে থাকবে কি ঋণাত্মক সংখ্যা। এইটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এটাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এইটাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। তার মানে আমরা পূর্ণ সংখ্যা শিখলাম শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বলি। আবার এই পূর্ণ সংখ্যা আবার কয় ক্যাটাগরিতে ভাগ করছে? 3 ক্যাটাগরিতে। একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যাগুলা কি আমরা এটা একটু জানি। দেখো, ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড়, কি বললাম? শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। শূন্য থেকে বড় হবে। যেমন এই যে এখানে যে আমরা ঋণাত্মক সংখ্যা, এই ঋণাত্মক সংখ্যাকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করছে। এখানে যে পূর্ণ সংখ্যা যেটা আছে, এই যে পূর্ণ সংখ্যা, এটাকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করছে। যেমন এই পাশ থেকে শূন্য থেকে এই পাশটুকু যে এটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা, আর এই পাশটাকে কি বলা হয়? ধনাত্মক সংখ্যা বলা হয়। বুঝছো? একদম ইজি বিষয়, যে পূর্ণ সংখ্যা হচ্ছে এই সবগুলাকে মানে মধ্যখানে থাকবে 0, বাম দিকে থাকবে হচ্ছে ঋণাত্মক মানে মাইনাসের সংখ্যা, ডান দিকে থাকবে হচ্ছে প্লাসের সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা। এই সবগুলা মিলাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আবার এই পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করে দেই। শূন্যর ওই পাশটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা, শূন্যর এই ডান দিকের পাশটাকে বলা হয় ধনাত্মক সংখ্যা, আর এটা হচ্ছে 0। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা মানে বুঝি 0 থেকে বড়। কি বললাম? 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে কি বলা হয়? ধনাত্মক সংখ্যা বলা হয়। তবে ধনাত্মক সংখ্যাটা 0 থেকে বড় হবে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলা কিন্তু কি ধনাত্মক সংখ্যা। তো আমরা চাইলে কিন্তু ধনাত্মক সংখ্যা কিন্তু আমরা এই ভগ্নাংশের আকারে কিন্তু প্রকাশ করে বলতে পারি এটাও ধনাত্মক সংখ্যা। তো দেখো, আমি তোমাদেরকে ভগ্নাংশ আকারে যদি দেখাই, যেমন আমি যদি এখানে 1/2 লিখি, কত লিখি?
1/2 এটা কিন্তু একটা ধনাত্মক সংখ্যা, কারণ 1/2 কে যদি আমি ইকুয়েশন করি তাহলে 0.5 আসবে। বলছে 0 থেকে মানটা বড় হবে, দেখো 0 থেকে কিন্তু মানটা কিন্তু বড়ই আসছে। তারপরে হচ্ছে 2, এইটা কিন্তু আমাদের কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। আমি যদি লিখি 3/2 লিখি, এইটা কি আমাদের ধনাত্মক সংখ্যা, কারণ এটাকে যদি আমরা ইকুয়েশন দেই তাহলে আমরা পাবো হচ্ছে 1.5 পাবো। তাহলে এটা 0 থেকে কি বড়। তাহলে 0 থেকে বড় যে সকল সংখ্যা আছে এগুলোকে আমরা কি বলি? ধনাত্মক সংখ্যা বলি। এখন চলো আমরা ঋণাত্মক সংখ্যাটা কি এইটা একটু জানি। ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য সহ, কি বলছি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। দেখো তোমাদেরকে আমি একটু দেখাই, শূন্য সহ কিন্তু বলছে। এখন চলো আমরা শিখবো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কি? ধনাত্মক সংখ্যার বিপরীত। ধনাত্মক সংখ্যা ছিল 0 থেকে বড় হবে, আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে 0 থেকে কি হবে? ছোট হবে। তো 0 থেকে ছোট কি আছে আমাদের? মাইনাসের সংখ্যাগুলা, যেমন -1, তারপরে হচ্ছে -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, এই যে আমরা সংখ্যাগুলা বলতেছি এইগুলাকে কি বলা হয়? ঋণাত্মক বলা হয়। এবং এইগুলা কিন্তু 0 থেকে ছোট। বিষয়টা বুঝতে পারছি? তো আমরা কিন্তু এভাবে বলতে পারি যে আরো বলতে পারি যে -হাফ, এটা কিন্তু আমাদের কি? ঋণাত্মক সংখ্যা। তারপর আমরা বলতে পারি -√2 বলতে পারি, এটা কি আমাদের কি? ঋণাত্মক সংখ্যা, যেহেতু সামনে মাইনাস লাগানো আছে। আমরা এভাবে বলতে পারি -3/2 বলতে পারি, এটা কি আমাদের কি? ঋণাত্মক সংখ্যা। তারপর আমরা -0.145, এটা কি আমাদের ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ মাইনাস থাকলে বুঝবা এটা ঋণাত্মক সংখ্যা। বিষয়টা বুঝতে পারছো? তো এখন যদি আমি দুইটা সংখ্যা লিখি, এই দুইটার মধ্যে আমরা তফাৎটুকু আলোচনা করতে পারবো। যেমন আমি দুইটা সংখ্যা লিখি, একটা সংখ্যা লিখলাম এই হচ্ছে একটা 5, আর এখানে লিখলাম -5। এই দুইটার মধ্যে কোনটা ঋণাত্মক কোনটা ধনাত্মক এটা আমরা সহজে কিন্তু বলতে পারবো। যেমন যেটার মধ্যে মাইনাস লাগানো আছে এটাকে বলা হবে ঋণাত্মক সংখ্যা, আর যেটার মধ্যে প্লাস লাগানো আছে এইটাকে বলা হবে ধনাত্মক সংখ্যা। এখন তোমরা বলবা স্যার এখানে তো প্লাস চিহ্ন দেওয়া নাই। হ্যাঁ, প্লাস চিহ্ন দেওয়া নাই, কিন্তু এখানে মনে মনে প্লাস আছে। মাইনাস নাই মানে এটা প্লাসের সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের কি? ধনাত্মক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক ও ঋণাত্মকটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন চলো আমরা আরেকটুকু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এখানে যে ধনাত্মক সংখ্যাটা আছে এইটাকে আবার 3 ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে কি? যৌগিক সংখ্যা। চলো এখন আমরা মৌলিক যৌগিক সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যার মাত্র 2টা উৎপাদক আছে বা 2টা গুণনীয়ক আছে ওইটাকে মৌলিক সংখ্যা বলা হয়। আমরা আরেকভাবে বলতে পারি, যে সংখ্যাকে 101 দিয়ে এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলি। যেমন এদিকে লক্ষ্য রাখো, 2 একটা সংখ্যা, এই 2 কে মাত্র 1 দিয়ে ভাগ করা যায় আর 2 কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা কয়টা উৎপাদক গুণনীয়ক পেলাম? 2টা পেলাম। এই জন্য এই 2 কে আমরা কি বলতে পারি? মৌলিক সংখ্যা বলতে পারি। আমি আরো লিখি, মনে করো আমি আরেকটা সংখ্যা লিখলাম, মনে করো 3 লিখলাম, 3ও কিন্তু মৌলিক সংখ্যা। 4 কিন্তু মৌলিক সংখ্যা না, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, আবার হচ্ছে 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে 23, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? কারণ এখানে যতগুলা সংখ্যা আমি লিখছি প্রত্যেকটা কি মাত্র 2টা গুণনীয়ক আছে, মানে 1 দিয়ে ভাগ করা যাবে এবং যে সংখ্যাটা আছে ওই সংখ্যা দিয়ে আরেকবার ভাগ করা যাবে। এই জন্য এগুলাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, পরীক্ষার মধ্যে যদি এমসিকিউ আসে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, সেটা হচ্ছে 2। আর জোড়ের মধ্যে একটা মৌলিক সংখ্যাই থাকে, সেটা হচ্ছে 2। 2 কিন্তু জোড় সংখ্যা, এই জন্য জোড়ের ক্ষেত্রে মাত্র একটা সংখ্যা আছে যেটা মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2। আর বাকি যতগুলা সংখ্যা থাকবে সবগুলোই হচ্ছে কি? বিজোড় সংখ্যা। বাকি যতগুলা মৌলিক সংখ্যা থাকবে, এখানে কিন্তু হাজার হাজার কোটি কোটি মৌলিক সংখ্যা আছে। তো যতগুলা মৌলিক সংখ্যা আছে ওই মৌলিক সংখ্যাগুলা কি হবে?
বিজোড় সংখ্যা হবে, আবার সকল বিজোড় সংখ্যা কিন্তু আমার মৌলিক না, এটা কিন্তু মাথাতে রাখো। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 9, এই 9টা কিন্তু মৌলিক না, এটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। কারণ এই 9 এর একাধিক গুণনীয়ক আছে। যেমন 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 কে 9 দিয়ে ভাগ করা যায়। যখন 2 এর অধিক গুণনীয়ক বের হবে তখন সেটা যৌগিক হবে। তার মানে এখানে 3টা গুণনীয়ক বের হইছে, সেই জন্য এটা কি হবে, যৌগিক সংখ্যা হবে। বিষয়টা বুঝতে পারছো? তার মানে আমরা বুঝতে পারছি জোড়ের ক্ষেত্রে একটা মৌলিক সংখ্যা হয়, আর সবগুলো বিজোড়ের ক্ষেত্রে মৌলিক সংখ্যা, তবে সব বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়, এটা কিন্তু মাথায় রাখো। এখন চলো আমরা যৌগিক সংখ্যাটা একটু আলোচনা করি। তো যৌগিক সংখ্যা কি? এটা তো মৌলিক সংখ্যার বিপরীত হবে। যেমন মৌলিক সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক পাওয়া যায়, আর যৌগিক সংখ্যা হচ্ছে 2 এর অধিক। যেমন আমি লিখলাম 4, 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 কে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 এর অধিক মৌলিক সংখ্যা আমরা পেলাম। তো এটাকে বলা হয় 2 এর অধিক আমরা গুণনীয়ক পেলাম, এটাকে আমরা কি বলি, যৌগিক সংখ্যা বলি। যেমন 20 একটা সংখ্যা, এটাকে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, আবার 20 দিয়ে ভাগ করা যায়। সেই জন্য এটাকে কি বলা হবে, যৌগিক সংখ্যা বলা হবে। মানে 2 এর অধিক গুণনীয়ক আছে, ওইটাকে কি বলা হয়, যৌগিক সংখ্যা বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখান থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যাটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো মৌলিক সংখ্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় বা কাজে লাগে। তোমরা যখন তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের অঙ্কগুলো সমাধান করবা, ওইটার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে। তাহলে ধনাত্মকের মধ্যে 3টা ক্যাটাগরি, মৌলিক, 1 আর হচ্ছে যৌগিক। এখন চলো আমরা চলে যাব হচ্ছে ভগ্নাংশ। দেখো, ভগ্নাংশ হচ্ছে 2 ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আবার কয় ভাগে ভাগ করছে, 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তো ভগ্নাংশ বিষয়টা যেটা আছে, এইটা মানে কি, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের 2টা জিনিস থাকে, এটা মনে রাখতে হবে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে 5/3 লিখলাম, উপরে যে আমি 5 লিখছি এটা কিন্তু একটা ভগ্নাংশ। উপরে যে আমরা 5 লিখছি এটাকে কি বলা হয়, লব বলা হয়। আর নিচে যে আমরা 3 লিখছি এটাকে আমরা কি বলি, হর বলি, তাই না? তো যে ভগ্নাংশের লব হর থাকবে ওইটাকে আমরা ভগ্নাংশ বলি, আর ভগ্নাংশের উপরেরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। তো এটা একটা ভগ্নাংশ, এবং এই ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ কোনটা, আমরা তো এটা বললাম যে 5/3 হচ্ছে একটা ভগ্নাংশ। হ্যাঁ, এটা কিন্তু আবার কিন্তু এটাকে যে আমরা যে ইকুয়েশন দেই সমান, ক্যালকুলেটর, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে আমরা এটা লিখে সমান দেই 5/3, তাহলে পাবো হচ্ছে 1.66 পাবো, 1.66 এগুলা পাবো। তো এখানে যেহেতু দশমিক আসছে এই জন্য এটাকে কি বলা হবে, দশমিক ভগ্নাংশ। এটাকে বলা হবে সাধারণ ভগ্নাংশ, এটাকে কি বলা হবে, দশমিক ভগ্নাংশ বলা হবে। যেটার মধ্যে দশমিক থাকবে এটাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, দশমিকে আমরা পরে এগোবো, আগে আমরা দেখবো সাধারণ ভগ্নাংশটা। তো সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ মানে কি, যে ভগ্নাংশের লবের চেয়ে হর বড়। কি বলছি, যে ভগ্নাংশের লবের চেয়ে হর বড় তাকে প্রকৃত বলে। যেমন আমি একটা ভগ্নাংশ লিখলাম 10/20, এই উপরে যেটা আছে এটাকে বলা হয় লব, আর নিচেরটাকে কি বলা হয়, হর বলা হয়। দেখো, লবের চাইতে হর বড়, যখনই দেখবা লবের চাইতে হর বড় তখনই সেটা কি হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। আমরা আরো লিখতে পারি প্রকৃত ভগ্নাংশ, যেমন 5/7, তারপরে হচ্ছে 10/19, তারপর হচ্ছে আমরা অসংখ্য ভগ্নাংশ লিখতে পারি 12/15। এগুলাকে কি বলা হয়, প্রকৃত ভগ্নাংশ বলা হয়। কেন? কারণ তার হরগুলো বড় লবের চাইতে। তো যেহেতু আমরা প্রকৃত ভগ্নাংশটা শিখতে পারছি, এখন চলো আমরা অপ্রকৃত ভগ্নাংশটা দেখি। তো অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, প্রকৃত ভগ্নাংশের বিপরীত। যেমন প্রকৃত ভগ্নাংশ ছিল হরগুলা বড়, আর অপ্রকৃতের মধ্যে কি হবে, লবগুলা বড়। যেমন এখানে লিখছি 5/7, এটাকে যদি আমরা লিখি 7/5, তাহলে এটা অপ্রকৃত হয়ে গেল। এখানে আছে কি 10/19, আমরা যদি 19/10 লিখি তাহলে এটা অপ্রকৃত হয়ে যাবে। এখানে আছে কি 12/15, আমরা যদি 15/12 লিখি তাহলে এটা কি হয়ে গেল, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। বুঝতে পারছো?
তো আশা করি যে ভগ্নাংশের হরের চেয়ে লব বড় সেটাকে আমরা অপকৃত ভগ্নাংশ বলি। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি এইটা একটু আমরা ডিসকাস করি। মিশ্র ভগ্নাংশটা হচ্ছে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। কি বলছে? পূর্ণ সংখ্যা। মনে করো একটা পূর্ণ সংখ্যা নিলাম 1, তার সাথে একটা কি প্রকৃত ভগ্নাংশ মনে করে লিখলাম 5/7। এটাকে আমরা কি বলি? মিশ্র ভগ্নাংশ বলি। এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা আর এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি? যার হর বড় লব ছোট। তো এই প্রকৃত ভগ্নাংশের সাথে যদি একটা পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাহলে এটাকে আমরা কি বলি? হ্যাঁ, কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আবার এদিকে লক্ষ্য রাখো একটা চিহ্ন দেওয়া আছে এইভাবে। এই দুইটা কিন্তু আমরা একইভাবে প্রকাশ করতে পারি। প্রকৃত অপ্রকৃত কিন্তু আমরা সেম টু সেম বলতে পারি, কারণ এই মিশ্র ভগ্নাংশে কি আবার কি বানানো যায়? অপকৃত বানানো যায়। এই জন্য এই সিম্বলটা দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে। যেমন আমরা এইটাকে এই মিশ্রকে কিভাবে আমরা অপকৃত বানাবো তোমরা একটু লক্ষ্য রাখো। এটা একদম সহজ। এভাবে এই পূর্ণ সংখ্যা আর হরে যোগ করবা, গুণ করবা, তাহলে 1 আর 7 গুণ করলে কত হবে? 7 হবে। আর উপরে যে লবটা আছে লবটা যোগ করবা আর নিচে আগে যা ছিল তাই। তাহলে 7 এর পাশে কত হবে? 12 হবে আর নিচে হচ্ছে 7। দেখো হরের চাইতে লব বড়। এখন কিন্তু এটা অপকৃত হয়ে গেছে। তার মানে মিশ্রকে আমরা অপকৃত বানাতে পারি, অপকৃতকে আমরা কি বানাতে পারি? মিশ্র বানাতে পারি। এখন আমি আরেকটা ভগ্নাংশ লিখবো মিশ্র। যেমন আমি লিখলাম 2 সমস্ত 2 কে আমরা পূর্ণ সংখ্যা ধরলাম আর উপরে দিলাম হচ্ছে একটা 7, নিচে দিলাম একটা 3 দিলাম। আগে তো আমি বলছিলাম যে যেটা আমাদের পূর্ণ সংখ্যা লাগানো থাকবে সেটা হচ্ছে কি আমাদের মিশ্র ভগ্নাংশ। তোমরা বলো তো এটা কি মিশ্র ভগ্নাংশ হইছে? অনেকে বলবা হ্যাঁ স্যার, যেহেতু এখানে সামনে একটা সমস্ত লাগানো আছে তাহলে এটা মিশ্র ভগ্নাংশ হইছে। কিন্তু আমি বলবো এটা মিশ্র ভগ্নাংশ হয় নাই। একটা শর্ত এখানে পালন করেনি। এখন কোন শর্তটা পালন করছে না এইটা আমাকে বুঝতে হবে। আমি আগে কি বলছিলাম যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। আচ্ছা, এই যে ভগ্নাংশটা আছে 7/3, এটা কি প্রকৃত ভগ্নাংশ? না, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কারণ আমাদের অপ্রকৃত মানে কি আমরা কি বুঝি? হরের চাইতে লব বড় হবে। আর মিশ্র যদি আমরা বানাতে চাই তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ থাকবে। তাহলে এটা সঠিক নয়। এটা সঠিকটা কি হবে? 2 সমস্ত 3 থাকবে উপরে, 7 থাকবে নিচে। তাহলে কি হবে? মিশ্র ভগ্নাংশ হবে। বুঝতে পারছো বিষয়টা? তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখান থেকে তোমরা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব দশমিক ভগ্নাংশ। দেখো, দশমিক ভগ্নাংশকে আবার 2 ক্যাটাগরিতে ভাগ করছে। কয় ক্যাটাগরিতে ভাগ করছে? 2 ক্যাটাগরিতে। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম আবৃত ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে 2 ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হচ্ছে সসীম, আর সসীম কি বলছে? একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর আরেকটা হচ্ছে কি? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এখন সসীম মানে কি? আমরা সসীম দ্বারা বুঝি যার সমাপ্ত আছে, শেষ আছে ওইটাকে। যেমন আমি যদি লিখি যেমন 1.5758, এটা একটা দশমিক ভগ্নাংশ, কারণ এই জায়গার মধ্যে দেখো একটা দশমিক আছে। আর আমাদের এই দশমিকের পর কয় অঙ্ক পর্যন্ত আছে? 3 অঙ্ক পর্যন্ত গিয়ে শেষ। এই জন্য এটাকে কি বলা হয়? সসীম দশমিক ভগ্নাংশ। আমি যদি আরো লিখি যেমন 9.008 তারপরে হচ্ছে 5, এইটাও কি একটা সসীম দশমিক ভগ্নাংশ। 8.90728, এটা কিন্তু আমাদের কি? সসীম দশমিক ভগ্নাংশ। দশমিক আছে আর 8 পর্যন্ত কি শেষ। তো এটা হচ্ছে কি আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। তো আশা করি সসীম দশমিক ভগ্নাংশগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা তার পরেরটা দেখি, অসীম আবৃত্ত। কি বলছে? অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ কথাটার মানে কি? সসীমের বিপরীতই হচ্ছে অসীম। সসীমের বিপরীত কি হচ্ছে? অসীম। কথাটা কি মাথায় ঢুকছে? সসীমের বিপরীত কি হচ্ছে?
অসীম। যেমন আমি একটা মান লিখি, যেমন লিখলাম 4/3, এটা যদি আমরা ক্যালকুলেটর লিখে সমান দেই তাহলে আমরা পাবো 1.33333333, মানে শেষ নাই, মানে চলতেই থাকবে। যেহেতু এটার কোনো শেষ নাই, দশমিক আছে, আর যেহেতু শেষ নাই এই জন্য এটাকে বলা হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছো? যেমন আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি, যেমন মনে করো √5, √5 লেখা যদি আমরা ক্যালকুলেটরের সমান দিই আমরা পাবো 2.123512367 ডট ডট ডট, মানে চলতেই থাকবে। দশমিক আছে আর এদিকে চলতেই থাকবে দশমিকের পরে, যেহেতু এটা চলতেই থাকবে, শেষ নাই, এই জন্য এটাকে কি বলা হয়? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। আর এখানে আরেকটা কথা তোমাদেরকে না বললেই নয়, যেহেতু এখানে আবৃত কথাটা উল্লেখ আছে, এইটা মানে কি দেখো, আবৃত কথাটা যেহেতু উল্লেখ আছে এইটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে, আবৃত মানে হচ্ছে আমরা পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করতে পারি। পৌনঃপুনিক কি তোমাদেরকে দেখাই, যেমন 1.3333 মানে চলতি আছে, এটাকে আমরা এভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি 1. যেহেতু 33 বারবার মানে পুনরায় আসতেছে, মানে রিপিট হচ্ছে, সেজন্য আমরা 3 এর উপর এইভাবে একটা ডট দিতে পারি, এটাকে বলা হয় পৌনঃপুনিক। তো এইটা লেখা যে কথা, এইটা লেখা একই কথা। 1.3 পৌনঃপুনিক দ্বারা বোঝানো হচ্ছে 1.3333 চলতেই থাকবে। যেমন আমি আরেকটা লিখি, মনে করো 2.53, দুইটার উপর আমি পৌনঃপুনিক দিলাম, এইটা কিন্তু আমাদের কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। কেন তোমাদেরকে আমি দেখাই, যেমন এখানে 2 এর জায়গায় 2, দশমিকের জায়গায় দশমিক, 5 আর 3 এর উপরে পৌনঃপুনিক আছে, মানে 5353535353 চলতেই থাকবে এইভাবে, 53535353 এভাবে চলতেই থাকবে। তো এইটা কি বলা হয়? কি অসীম আবৃত। আবৃত মানে কি পৌনঃপুনিক দ্বারা আমরা প্রকাশ করতে পারি, যেটা বারবার কি হবে? পুনরাবৃত্তি হবে, ওইটা কি আমরা কি বলতে পারি? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলতে পারি। কথাটা কি মাথায় ঢুকছে? আশা করি পৌনঃপুনিক দ্বারা যে মানটা আমরা প্রকাশ করি ওইটাকে আমরা কি বলবো? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তো এই পর্যন্ত তোমরা ভালোভাবে যদি বুঝো তাহলে ওয়েল। আর আরেকটা হচ্ছে, আমরা আরেকটা বিষয় আমরা দেখি অমূলত সংখ্যার ক্ষেত্রে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা শিখবো হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো এটা কিন্তু এইটার বিপরীত হবে। যেমন অসীম আবৃত দশমিক ভগ্নাংশ মানে কি ছিল? যেটার মধ্যে দশমিকের পর সংখ্যাগুলো, অঙ্কগুলো পুনরাবৃত্তি হবে। যেমন একটা জিনিস আমি আবার একটা ক্লিয়ার করি, যেমন মনে করা আছে 1.23232323 ডট 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 ডট, একটা সংখ্যা লিখলাম। আর একটা মনে করলাম 2.35789856, এখানে আমি দুইটা সংখ্যা লিখলাম। এখন এই জায়গার মধ্যে কোনটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, আমরা চলো এটা নির্ণয় করি। দেখো এখানে দশমিকের পর 232323 বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তো এটার পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি 1.2323 যেহেতু বারবার উল্লেখ আছে, আমরা 23 একবার লিখে এই দুইটার উপর আমরা পৌনঃপুনিক দিব। দুইটার উপরে পৌনঃপুনিক দেওয়া মানে হচ্ছে 2323 বারবার এটা রিপিট হচ্ছে। তো এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এই দিকে লক্ষ্য রাখো, আমরা কি লিখছি 2.35789856, এটা কিন্তু বারবার কিন্তু পুনরাবৃত্ত হয় নাই, বিভিন্ন ধরনের এখানে অঙ্ক আছে। যেহেতু বিভিন্ন ধরনের অঙ্ক আছে, এটাকে আমরা কি পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করতে পারবো না। কি দ্বারা প্রকাশ করতে পারবো না? পৌনঃপুনিক। যেহেতু পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করতে পারবো না, এটাকে বলা হবে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। বিষয়টা কি তোমরা ভালোভাবে বুঝতে পারছো? আর আরেকটা জিনিস লক্ষ্য রাখো, আমি আর একটু বড় সংখ্যা নিয়ে একটু তোমাদের দেখাই। যেমন অনেক ক্ষেত্রে দেখবা 2.567, এইটার উপরে পৌনঃপুনিক পাবা, এইটার উপরে পৌনঃপুনিক পাবা। অনেক শিক্ষার্থী আবার দেখে বলবা যে 6 এর উপরে পৌনঃপুনিক নাই, এইটা আবার কি পেস লাগাইলো? এটা কোনো পেস না। যেহেতু এখানে 6 এর এই পাশে 5 এর উপরে পৌনঃপুনিক আছে, লাস্টে 7 এর উপরে পৌনঃপুনিক আছে, আর এটা মধ্যখানে পড়ছে, তার মানে এইটার উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। তার মানে এটা দ্বারা এটাই বুঝাইছে যে 2.567 বারবার হবে, 567
5 6 7 5 6 7 এভাবে চলতেই থাকবে। এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আবার আরেকটা সংখ্যা আমি লিখি 5.2789। 2 এর উপরে পৌনঃপুনিক আছে, 9 এর উপরে পৌনঃপুনিক আছে। কেমন? এখন যেহেতু প্রথমে পৌনঃপুনিক আছে, লাস্টে পৌনঃপুনিক আছে, মধ্যখানে যদি না থাকে উপরে, বুঝবা যে এইটা দ্বারা বোঝানো হচ্ছে সবগুলোর উপরেই পৌনঃপুনিক আছে। তার মানে 2789 বারবার লিখতে হবে। তো এই ছিল আজকে আমাদের বেসিক ক্লাস। এখন আশা করি তোমাদের এই প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে বেসিকটুকু জানা দরকার আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি। কতটুকু বুঝালাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা হচ্ছে, এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু আছে, এগুলো আমরা পরবর্তী অর্থাৎ 2 নাম্বার পর্ব থেকে আমরা এক এক করে আলোচনা করব। আর আরেকটা কথা কি বলবো, যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে তোমাদের কিন্তু বুট প্রশ্ন কিন্তু আসে না, আসে হচ্ছে তোমাদের কি হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, নয়তোবা তোমাদের কি এমসিকিউ থাকবে। বুঝতে পারছো? তো গুরুত্বপূর্ণ আছে যেহেতু পরীক্ষার মধ্যে আসে, এই জন্য এই অধ্যায়টা আমাদের পড়া অবশ্যই দরকার। আর আরেকটা কথা হচ্ছে কি, সৃজনশীলের মধ্যে দেখবা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ দিয়া দেয় বাস্তব সংখ্যার ক্ষেত্রে, তো আমাদের করতে হয়। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা পরবর্তী পর্বে তোমাদের অনুশীলনের অঙ্ক, উদাহরণের অঙ্ক, একক কাজগুলো সমাধান করাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।